আপনার আমি একটু বলতেছি 1936, এটা হলো 1936 এর ভার্সন। হ্যাঁ, এই 1936 এর এই ভার্সনটা কায়রো থেকে, এটা আজকের কোরআনের যে অংশ আমি বলি, আপনার মোহাম্মদের কোরআনের কতগুলো কডেক্স আছে আমি বলি, এটাকে সংহিতা বলে। একটা কডেক্সকে বলা হয় মোহাম্মদের কোরআনের প্রথম একটা কডেক্সকে বলা হয় আমিরি কডেক্স, আরেকটা কডেক্সকে বলা হয় মাসুদি কডেক্স, তারপরে আরেকটা কডেক্সকে বলা হয় ওসমানী কডেক্স, আরেকটা কডেক্সকে বলা হয় কাবি কডেক্স, তারপর আশারি কডেক্স, এরকম নানা রকম কডেক্স আছে। এর মধ্যে ওসমান যখন নতুন করে সংকলন করে তখন এই মাসুদি কডেক্স, আমিরি কডেক্স বা কাবি কডেক্স বা অন্যান্য যত কডেক্স আছে এগুলাকে আগুনে সংগ্রহ করে গ্রামে মানুষের থেকে সংগ্রহ করে এগুলো আগুনে পড়ে ফেলা হয়। তারপর ওসমানী কডেক্স থেকে কতগুলি কডেক্স বের হয় দেখেন। ওসমানী কডেক্স থেকে প্রথম বের হয় মাদানী ভার্সন, তারপর মাকি ভার্সন। হ্যাঁ, আপনি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, জি ভাইয়া, হ্যালো, জি শুনছি শুনছি। তারপর হলো দিমশাকি ভার্সন, তারপর আরেকটা ভার্সন আসছে বাসরি ভার্সন, তারপর ফুস্তাজি ভার্সন, কুফি ভার্সন, সানানি ভার্সন। এটা হলো ওসমানী কডেক্স থেকে এই ভার্সনগুলি বেরিয়েছে। তারপরে সেই ভার্সন থেকে মাদানী ভার্সন থেকে আরো অনেক ভার্সন বেরিয়েছে, মক্কা থেকেও আরো অনেকগুলি ভার্সন বেরিয়েছে। তারপরে নানা রকম ভার্সন থেকে আমাদের আজকের কোরআন আমরা যেটা পড়ি সেটা কোন ভার্সন থেকে আসছে আমি বলি, সেটা হচ্ছে কুফি ভার্সন থেকে আসছে। কুফি ভার্সন আবার 7-8-9টা পার্ট ভাগ হয়েছে। হ্যাঁ, কুফি ভার্সনের 8-9টা ভার্সনের একটা ভার্সন হচ্ছে অসীম ভার্সন। হ্যাঁ, অসীম ভার্সন থেকে তারপরে আমাদের আজকে অসীম ভার্সনটা আবার 2 ভাগে বিভক্ত হয়েছে। হ্যাঁ, 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হলো কাসফি ভার্সন। হ্যাঁ, আমার কথা শুনতেছেন? হ্যালো, হ্যাঁ, কাসফি ভার্সন, সেই ভার্সনের একটা ভার্সনের সেটারও আবার 2-3 পার্ট হয়েছে। সেটারই একটা অংশ থেকে একটা পার্টের অংশ থেকে তারপর 1936-এ কায়রো থেকে এটা ফাইনালি তারা চূড়ান্ত ভাবে মানে কোরআনকে প্রকাশ করে। যেটা আজকে সব পৃথিবীতে যতখানে যে কোরআনই আছে ওই কায়রো ভার্সন এটা প্রথম 1924 সালে এটা তারা রিভিশন করে, তারপর 1936 সালে তারা প্রকাশ করে। ওই কায়রো ভার্সনটাই আজকে পৃথিবীর সমস্ত দেশে সমস্ত মানুষের কাছে একই ভার্সনটাই আসছে, একই রকম কপি। এই জন্য আপনার কাছে মনে হয় যে একজন হাফিজ যদি ওই ইন্ডিয়াতে হাফেজ হয় আর আরেকজন যদি মিশরও হাফেজ হয়, ওই একই ভার্সনের হাফেজ। কিন্তু ওই 1924 সালের আগে এগুলা কত রকম ভার্সন ছিল, এগুলোর উপর রিসার্চ করেন তাহলে বুঝবেন। আচ্ছা, সেখানে হাজার রকমের ভার্সন আছে। এগুলো তো মানুষ জানে না। আচ্ছা ভাইয়া, এটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করা যাবে ভাইয়া? আপনার ব্যক্তিগত প্রশ্ন? হ্যাঁ বলেন। ভাইয়া আপনি এমনি কোন ধর্মে বিশ্বাসী ভাইয়া? না, ধর্ম হচ্ছে মানুষের সৃষ্ট, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। মানুষ শাসক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানুষকে বোকা বানায় রাখার জন্য, বিজ্ঞান থেকে দূরে রাখার জন্য, বিজ্ঞান বিমুখ রাখার জন্য। হ্যাঁ, মানুষকে যদি বিজ্ঞান বিমুখ রাখা যায়, মানুষকে যদি মূর্খ রাখা যায়, তাহলে শাসক গোষ্ঠীতে। হ্যালো, আচ্ছা ভাইয়া, আচ্ছা হ্যালো, হ্যাঁ ভাই, আমাদের কারেন্ট চলে গেছে, ব্যাটারিতে চলছে। আচ্ছা আচ্ছা, শুনতে পারলেই তো হলো। একটু ওয়েট করুন, একটু আমার কথা বুঝতে পারতেছি না, আমি বল করতেছি। আস্তে শুনতে পাচ্ছি আর কার সময় বুঝতে পারছো? জাস্ট ওয়েট, এটা করে দিচ্ছি ভাই। চলে গেল ভিতরে।
চালিয়ে যান। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই, 10 মিনিট 5 মিনিট আগে থেকে শুরু করেন। আচ্ছা পিছন থেকে বলেছি। হ্যাঁ হুম। তো না বলতেছেন ভাই, না আমি যেটা ব্যক্তিগত প্রশ্ন করছি আর কি ভাইয়া, যে আপনি কি কোনো ধর্মে বিশ্বাসী ভাইয়া? না, সেটা আমি হচ্ছে বিজ্ঞানমুখী। ধর্ম বিশ্বাসী হইতে হবে এটা কোনো মানে বাধ্যবাধকতা নাই। মানুষ যারা অন্ধ, মানুষ যারা মানুষ রিসার্চ করে না, যারা খালি অন্য কি বললো, হুজুরি কি বললো, 10 জন কি বললো, ওই 10 জন যেভাবে ভাবে সেভাবে ভাবে। মেজরিটি মানুষের ভাবনা নিয়ে যারা চিন্তা করে তারাই এটা পালন করে। যারা গবেষক, যারা রিসার্চ করে, অনেক চিন্তা করে, বা যারা বিজ্ঞানমুখী ভাবনা ভাবে, তারা রিসার্চ করে সবকিছু। তারা কোনো কিছুই সহজভাবে গ্রহণ করে না। তারা না বুঝে বেশিরভাগ মানুষের নির্বোধের মতো গ্রহণ করে। আজকে যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন, আপনি এখন রাম রাম বলতেন আমাকে, মা কালী, হরে কৃষ্ণ এগুলোই বলতেন আমাকে। এখন আপনি মুসলিম পরিবারে জন্ম নিচ্ছেন, এখন আপনি আল্লাহ আল্লাহ বলতেছেন। যখন ওই আপনাকে যে এক্সাম্পল দিয়েছিলাম একবার, যে ওই যখন কোরআন পৃথিবী গোল, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, হ্যাঁ, এই তথ্য যখন আবিষ্কার হয়, যখন যে আবিষ্কার করে তার মাথা কেটে দিচ্ছিল। হ্যাঁ, যেমন কোপার্নিকাসের মাথা কাটছে, গ্যালিলিওর মাথা কাটছে। গ্যালিলিওর মাথা কাটে নাই, গ্যালিলিওর মাথা কাটার অর্ডার হয়েছিল, পরে তাকে গৃহবন্দী করে রাখছে। যেমন আর্কিমিডিসের মাথা কাটছে, ল্যাভোয়েশিয়ার মাথা কাটছে, স্টয়িকের মাথা কাটছে। তো এখন তখনও কোটি কোটি মানুষ ছিল পৃথিবীতে। কোটি মানুষের বিশ্বাস আর ওই একজন জ্ঞানী ব্যক্তির, গবেষকের বিশ্বাস, বা তার আবিষ্কার, তাহলে একজন মানুষই শক্তিশালী। কোটি মানুষের যেটা আবিষ্কার করতে পারে না, যেটা বুঝতে পারে না, ওই একজন মানুষই সেটা বুঝতে পারে। তাহলে সবাই, মেজরিটি মানুষ একটা বিশ্বাস করলেই যে সেটা সত্য তা না। একজন মানুষের ভাবনা 600 কোটি মানুষের ভাবনার চেয়ে উন্নত মানের হইতে পারে। আর উন্নত মানের হয় বলে ওই নিউটন বা আইনস্টাইনরা যখন একটা আবিষ্কার করে, থিওরি আবিষ্কার করে, তখন ওই 600 কোটি মানুষকে সে আবিষ্কারটা মেনে নিতে হয় এবং সেটা চর্চা করতে হয়। হ্যাঁ, তাহলে 600 কোটি মানুষের ঐক্যবদ্ধ ভাবনা, জ্ঞান, আর একজন জ্ঞানী ব্যক্তি বা একজন বিজ্ঞানীর জ্ঞান 600 কোটি মানুষের ঐক্যবদ্ধ জ্ঞানের চেয়েও শক্তিশালী। হ্যালো, শুনতে পারে? জি ভাইয়া, হতে পারে। এখন যে দেখেন, এই যে ভাইয়া যে পৃথিবীটার কথা বলছেন, যে এই যে 1000 কোটি টনের যে পৃথিবীটাকে কে ঘুরেছে, সেটা তার সম্পর্কে আপনার কোনো ইচ্ছা নাই যে এটাকে কে ঘুরেছে? কেউ ঘুরাচ্ছে, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে না? সেটার জন্য তো আপনারা তো সেটার জন্য সায়েন্স আছে। আপনি যদি সায়েন্সে যান, স্পেসের উপর নানা রকম থিওরি আছে। আপনি যদি ফিজিক্স পড়েন, সেখানে ফিজিক্সের বই পাবেন। নিহারিকাবাদ আছে। আপনার স্পেসে কি আছে, স্পেসে যেমন আমরা যে আমাদের যে পৃথিবী, আর্থ, এটাকে বলা হয় একটা প্ল্যানেট। এই প্ল্যানেটটা হচ্ছে সূর্যের আন্ডারে, সানের আন্ডারে। সান হচ্ছে একটা মিডল আকারের একটা স্টার। এই মিডল আকারের স্টারের আন্ডারে 10টা প্ল্যানেট আছে। 10টা প্ল্যানেটের মধ্যে পৃথিবী হচ্ছে 3 নাম্বার পজিশন, মানে সানের থেকে ডিস্টেন্স 3 নাম্বার ডিস্টেন্সে আছে। এরপরে আছে মঙ্গল, অন্যান্য গ্রহ নক্ষত্র, এভাবে 10টা প্ল্যানেট আছে এই সানের আন্ডারে। সান একটা মিডল ক্লাস একটা স্টার। এখন এই সান যে ফ্যামিলির মধ্যে সান আছে, সেই ফ্যামিলিটাকে বলা হয় গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে মিলিয়ন সান আছে। এবং এমন সানও, মানে আমাদের সানের থেকেও অনেক বড় বড়, এরকম 1000 সান বা 10 মিলিয়ন সান যত বড় হবে, তত বড় সানও আমাদের গ্যালাক্সির মধ্যে আছে। তো এক একটা গ্যালাক্সির আন্ডারে, গ্যালাক্সি যে শক্তিতে চলে, এটাকে বলা হয় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটা কিভাবে সৃষ্টি হয়? সেই ব্ল্যাক হোলটা সৃষ্টি হয় একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়। এখন ওই ব্ল্যাক হোলের আন্ডারে মিলিয়ন, আপনি যে রাত্রেবেলা যদি একটা তারাবাতি জ্বালান, তারাবাতিটা যেমন দেখবেন আকাশে খালি দৌড়াইতে থাকবে, হ্যাঁ, এদিক থেকে এদিকে দৌড়াইতে থাকবে, হ্যাঁ, আর নিচে মানে ছিটা আসবে। ঠিক গ্যালাক্সিটা হচ্ছে এরকম। গ্যালাক্সির তার মাথাটা, ব্ল্যাক হোলের যে মাথাটা, এটা স্পেসের মধ্যে বিলিয়ন নক্ষত্রকে নিয়ে ওই মাথাটা এইভাবে দৌড়াচ্ছে আকাশে, স্পেস। এটাকে বলা হয় গ্যালাক্সি। এবং এই গ্যালাক্সির মূল শক্তি হচ্ছে ব্ল্যাক হোল। আর এই ব্ল্যাক হোলটা সৃষ্টি হয় একটা বিস্ফোরণের মধ্যে, যে বিস্ফোরণটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। হ্যাঁ,
এখন এই বিগ ব্যাং একটা সৃষ্টি হয় স্পেসের মধ্যে একটা ক্ষুদ্র মাইনাস থেকে। এটা একটা যেমন E=mc², আইনস্টাইনের একটা থিওরি। কারণ আপনারা তো এগুলো বুঝবেন না। এখন এগুলো যদি রিসার্চ করতেন স্পেস সম্পর্কে, তাহলে আপনি বুঝতেন কিভাবে গ্যালাক্সি তৈরি হয়, কিভাবে গ্যালাক্সি আন্ডারে বিলিয়ন বিলিয়ন প্ল্যানেট তৈরি হয়, আর এই বিলিয়ন বিলিয়ন প্ল্যানেটের বিলিয়ন বিলিয়ন নক্ষত্র তৈরি হয়, আর ওই নক্ষত্রের মধ্যে কোনো একটা নক্ষত্রে আন্ডারে পৃথিবীর মতো একটা প্ল্যানেট তৈরি হয়। হ্যাঁ, তো এরকম মহাশূন্যে এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সি, আমরা একটা গ্যালাক্সি পরিবারে আছি, কিন্তু এরকম মহাশূন্যের আনলিমিটেড, যা কোনো শেষ নাই, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। এবং প্রতিদিন প্রতি সেকেন্ডে আপনার বিগ ব্যাং বিস্ফোরণ হচ্ছে স্পেসের কোথাও না কোথাও। শুধু একটা না, বিলিয়ন বিলিয়ন বিস্ফোরণ হচ্ছে প্রতি সেকেন্ডে। সমস্যা হচ্ছে এই সমস্ত ইনফরমেশন মিডিয়াতে আসে না, এই সমস্ত ইনফরমেশন কোনো বুকসে আসে না, এই সমস্ত ইনফরমেশন গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেয় না, রাজনৈতিক কারণে দেওয়া হয় না। রাজনৈতিক কারণ কি? মানুষ যদি এগুলা বুঝে ফেলে, তাহলে মানুষের ধর্মবিশ্বাস থাকবে না, মানুষের চিন্তাধারা ডেভেলপমেন্ট পাবে, মানুষ বিজ্ঞানমুখী হয়ে উঠবে, মানুষ অনেক ইন্টেলিজেন্ট হয়ে উঠবে, মানুষ শিক্ষিত হয়ে উঠবে। আর মানুষ শিক্ষিত হয়ে উঠলে যারা আমাদেরকে রুল করে, যারা আমাদের শাসন করে, যারা আমাদের শাসক গোষ্ঠী, তারা যে পৃথিবীকে ধনী আর গরিবের মধ্যে যে বিভক্তি করে রাখছে, তাদের এই ষড়যন্ত্রটা সাধারণ মানুষ বুঝে ফেলবে। আর বুঝে ফেলবে বলে মানুষকে যে সংস্কৃতিতে, পুরনো সংস্কৃতি, যে সমাজে যে তার পুরনো সংস্কৃতি আছে, সেই পুরনো সংস্কৃতির মধ্যে মানুষকে আবদ্ধ করে রাখে। আমেরিকানরা ধরেন ওই ইন্ডিয়াতে যে হিন্দু টেম্পল বানায় দিবে, বাংলাদেশে এসে মসজিদ বানায় দিবে, আবার ওই ভারমাতে ওই অং সান সু কির নোবেল পুরস্কার দিয়া সেখানে আবার বৌদ্ধ টেম্পল বানায় দিবে, আবার ওই দালাই লামা, ওই যে ইন্ডিয়াতে তিব্বতের দালাই লামার নোবেল পুরস্কার দিয়া আবার সেখানকার বৌদ্ধ ধর্মকে ব্যবহার করে চায়নার কমিউনিস্ট পার্টির এগেইনস্টে ব্যবহার করবে। হ্যাঁ, যেখানে আবার আফ্রিকাতে আছে, যেখানে যে ধর্ম আছে সে ধর্ম। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আপনার পৃষ্ঠপোষক জি অং সান সুচি বলেন, যে দালাইমা বলেন, বা মুসলমানদের এগুলো লাস্টের কথাগুলো আছে, এই যে এগুলো আমি আপনার কথাগুলো বিশ্বাস করি, ঠিক আছে। আপনার গ্লাসি সম্পর্কে আমি হালকা একটু জানি। তো এখন আপনার থেকে আরো গ্লাসটি সম্পর্কে যেটা বলছেন আপনি, কি সম্পর্কে? বলেন, গ্যালাক্সি সম্পর্কে কি জানেন বলেন। না আপনি যেটা বলছেন আমি কম জানতাম, আপনার থেকে আরেকটু বেশি জানলাম আর কি। তো এই যে ব্ল্যাক হোলের কথা বললেন, এগুলা যে কেউ যে পরিচালিত করতেছে, সেটা আপনার কি মনে হয় না ভাইয়া? আচ্ছা, আমি একটা লজিক দেই। হ্যাঁ, যদি গড যদি সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে গড তো আপনি সৃষ্টি হয়েছে আপনার ধারণা নাকি? গড কোন জিনিস যদি আপনি সৃষ্টি না হয়, আপনি তো বিশ্বাস করতে চান না এই লজিকে যে পৃথিবী, নক্ষত্র, গ্যালাক্সি, প্ল্যানেট, এগুলা তো আপনি সৃষ্টি হয় না, কেউ সৃষ্টি করছে, এটাই তো লজিক আপনার। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিতে পারি যে প্ল্যানেট, নক্ষত্রটা, ব্ল্যাক হোল, এগুলা একটা শক্তি, গড নামক একটা শক্তি, আল্লাহ নামক একটা শক্তি সৃষ্টি করছে। হ্যাঁ, এবং সেই জন্য সৃষ্টি হয়েছে। আল্লাহ বলছে হও, তারপর হয়ে গেছে 6 ঘন্টায়। আচ্ছা, এখন আপনি আসেন, তাহলে গড কিভাবে সৃষ্টি হইল? গড যদি আপনি সৃষ্টি হইতে পারে, গডের যদি কোনো স্রষ্টা না থাকে, গড যদি আপনি সৃষ্টি হয়, তাহলে গড যেভাবে আপনি সৃষ্টি হয়েছে, তাহলে এই জগতে সবকিছুই আপনি সেভাবেই সৃষ্টি হয়েছে। আর এখন যদি আপনি ধরে নেন যে জগতে কোনো কিছুই গডের মাধ্যমে সৃষ্টি হয়েছে, গড ছাড়া সৃষ্টি হয় নাই, তাহলে গডের স্রষ্টাও খুঁজতে হবে আমাদের। তাহলে গডকে কে সৃষ্টি করছে? তাহলে গড ধরে নিলাম গডকে সৃষ্টি করছে আরেকটা গড, তাহলে